আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। বন্ধুরা, আমি ডাক্তার ফাইজুল হক। আজকে আমরা যৌন বিষয়ে সাধারণ জ্ঞান এই টপিকসের উপরে ধারাবাহিক আলোচনা করব। আজকে প্রথম পর্ব ইনশাল্লাহ। এই কনসেপ্টটা আমার মাথার মধ্যে কেন এসেছে তা যদি আপনাদের জানাই প্রথম, তাহলে বলতে হবে যে আপনাদের প্রশ্ন থেকেই মাথার মধ্যে এসেছে। যে আপনারা যে প্রশ্নগুলো করেন, আমাকে যে প্রশ্নগুলো করেন, হতে পারে সেটা ফোনে, হতে পারে সামনাসামনি। তার মানে বোঝা যায় যে আপনারা এই বিষয়ে অনেকে জানেন না, অথচ এই বিষয়গুলো জানানোর কথা ছিল আমাদের অভিভাবকদের। তো বন্ধুরা, আজকে একদম কমন যে প্রশ্নগুলো আপনাদের মাথার মধ্যে আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদেরকে জানাবো। এক কথা খুব অল্প অল্প শর্ট শর্ট তথ্য দিয়ে আমি জানাবো আর কি। অনেকে প্রশ্ন করেন যে ডক্টর, আমার স্বপ্নদোষ হচ্ছে, অনেক স্বপ্নদোষ হচ্ছে, স্বপ্নদোষ বন্ধ করার জন্য মেডিসিন দেন। সেটা হতে পারে ফোনে, হতে পারে আমার চেম্বারে। কমপ্লেনটা কি? যে আমার অনেক স্বপ্নদোষ হচ্ছে, অনেক শব্দটা আছে। তো আমরা জিজ্ঞেস করি অনেক মানে কত? সে বলে এই 5-6 বার। তা আমরা যখন বলি যে ভাই এটা কোনো সমস্যা না, এটা স্বাভাবিক, 5-6 বার হলে কোনো সমস্যা নেই, তখন আর একটা প্রশ্ন করে পেশেন্ট যে তাহলে অস্বাভাবিক কত? আমরা একটু জানিয়ে দিই আপনাদের যে যদি সপ্তাহে 2 বার, মাসে 4 দুগুণে 8 বার, সর্বোচ্চ 10 বারও স্বপ্নদোষ হয়, এটা নিয়ে এত ভাবার কিছু নাই। স্বপ্নদোষ হতেই পারে, অনেকগুলো কারণে হয়। এর ভিতরে সবচেয়ে বড় কারণ হচ্ছে যারা অবিবাহিত, বা যারা কোনো বিকল্প ওয়েতে, মাস্টারবেশন হোক, যাই হোক, যে কোনো ওয়েতে তাদের ইজাকুলেট হয় না, আসলে তাদের এই স্বপ্নদোষটা বেশি হয়। আরও কিছু কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে যদি কেউ রাতে বেশি ঘুমাবার সময় অনেকগুলো পানি খায়, পানি পান করে, আসলে খায় তো বলা যাবে না, পান করে বলতে হবে, যাক আপনারা বুঝে নেবেন আর কি, খায় মানেই পান করা। যদি কেউ অনেক পানি বেশি পান করে, তাহলে তার হবে কি, প্রস্রাবের থলি প্রস্রাবে পূর্ণ হয়ে যাবে, একটা সময় তার স্বপ্নদোষ হয়ে যাবে। এটা এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া, একটা মানুষের স্বাভাবিক প্রক্রিয়া। নামের মধ্যে যে একটা ভেজাল তৈরি হয়েছে, স্বপ্নদোষ বা নাইট পলিউশন, এই রাত্রি দূষণ বা স্বপ্নের মধ্যে একটা দোষ, এসব আমরা না বলি আর কি। এটা কোনো দোষেরও কিছু না, পলিউশনের কিছু না। এটা একজন মানুষের একদম স্বাভাবিক বিষয়। যদি কারো মাসে সর্বোচ্চ 8 থেকে 10 বারও হয়, আশা করি তার টেনশন করার কিছু নাই, কোনো মেডিসিন নিতে হবে না। যদি অতিরিক্ত হয়, তখন আমরা অনেক সময়, অতিরিক্ত বলতে কি, হ্যাঁ, অতিরিক্ত বলতে প্রতিদিন হচ্ছে তার, অথবা একদিন পর পর হচ্ছে, এরকম যদি হয়, তখন আমরা কোনো কোনো ক্ষেত্রে মেডিসিন ব্যবহার করতে বলি। মেডিসিনের মধ্যে বেশ কমন কিছু মেডিসিন আছে, যে মেডিসিনগুলো যেমন হামদর্দ একটা তৈরি করছে, জার্নাইট, তারপরে আপনার একটা আছে ট্যাবলেট রেখে দিলাম, এই টাইপের অনেকগুলো মেডিসিন আছে স্বপ্নদোষের। যদিও এগুলো আমরা নিজেরা কখনো ব্যবহার করব না। আমি যে ওষুধের নাম বললাম এটা শুনি, আমরা নিজেরা এই ওষুধগুলো ব্যবহার করব না। আমরা যদি অনেক বেশি হয়, আমরা আমার বাসার পাশের কোনো চিকিৎসকের সাথে সরাসরি কথা বলবো। যদি কোনো চিকিৎসক আপনাকে বলে স্বপ্নদোষ অনেক বড় একটা রোগ, স্বপ্নদোষ হলে আপনার অনেক বড় ক্ষতি হবে, স্বপ্নদোষ হলে আপনার স্বাস্থ্য ভেঙে যাবে, আপনার মেধা নষ্ট হবে, মনে করতে হবে ওই চিকিৎসক হয় জানে না, না হয় সে জেনেও মিথ্যা কথা বলছে, কারণ তার ওষুধ বিক্রি করতে হবে। এই জন্য ওই চিকিৎসককে না দেখে আমরা অন্য চিকিৎসকের কাছে যাব। আশা করি বুঝতে পারছি। তার মানে কি, 8 থেকে 10 বার যদি স্বপ্নদোষ হয়, আমরা কোনো টেনশন করব না, পুষ্টিকর খাবার খাবো, আর রাতে যখন আমরা ঘুমাবো তার আগে প্রস্রাব করে তারপর ঘুমাবো। অনেক বেশি পানি টানি খেয়ে আমরা ঘুমাবো না, তাহলে মোটামুটি হয়ে যাবে। আর অশ্লীল যে চিন্তা ভাবনা, অশ্লীল যে দৃশ্য, পর্ন দেখা, তারপরে এই টাইপের যদি কেউ রাতে পর্ন টন দেখে বা এই টাইপের খারাপ অশ্লীল বিষয়গুলো পড়াশোনা করে, চিন্তা করে, তখন কিন্তু তার স্বপ্নদোষ হয়ে যেতে পারে রাতে। আশা করি স্বপ্নদোষ সম্পর্কে আমরা উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে বন্ধু? হ্যাঁ, এবার সবচেয়ে কমন, যে কমন প্রশ্ন, যে বলে ডাক্তার আমার পেনিস ছোট হয়ে গেছে। কি হয়েছে? পেনিস ছোট হয়ে গেছে। আমরা যখন জিজ্ঞেস করি পেনিস ছোট হয়েছে, ঠিক আছে, উত্থিত অবস্থায় যখন পেনিসটা ইরেক্ট হয়, পেনিসটা দাঁড়ায়, তখন কতটুকু হয়? সে বলে যে হ্যাঁ 4-5 হবে। তাহলে তো আমি বলি ঠিক আছে, তো ছোট না তো এটা। সে বলে কি বলেন, স্বাভাবিক অবস্থায় একদম ছোট হয়ে থাকে, খুঁজেই পাওয়া যায় না। স্বাভাবিক অবস্থায় আমাদের বড় হতে হবে কেন? এটা কিসের জন্য তৈরি করা হয়েছে? পেনিসটা দেওয়া হয়েছে কেন? এটা প্রস্রাবের জন্য নাকি? প্রস্রাবের জন্য যদি হতো তো পেনিস লাগতো না, সাধারণ একটা ছিদ্র হলেই হতো। অনলি সেক্সের জন্য। তো সেক্সের জন্য যখন আপনি এটা করতে যাবেন যে আমি সেক্সুয়াল ইন্টারকোর্স করতে যাব, তখন ইরেক্ট যতটুকু হবে, যদি 4-5 ইঞ্চি হয় না, অন্য সময় যা ইচ্ছা তাই থাকুক, কারণ এর ভিতরে কোনো হাড় নাই। এটা সবসময় এমন না আমার আঙ্গুল যেভাবে আছে এভাবেই শক্ত হয়ে থাকবে, এরকম না তো। যখন প্রয়োজন তখন এর ভিতরে ব্লাড সার্কুলেশন হবে, সে বড় হবে, মোটা হবে, লম্বা হবে, নার্স হবে, সব কিছুই হয়ে যাবে।
এটা নিয়ে কি টেনশনের কিছু নাই। আমাদের এত আশেপাশে এত বিজ্ঞাপন, আগে তো পোস্টার ছিল, আগে কেবল চ্যানেলের মধ্যে ছিল, আর এখন এই বিজ্ঞাপনগুলো ফেসবুকে আছে, ইউটিউবে আছে। হ্যাঁ, যে এমন একটা মেডিসিন চলে আসছে যে মেডিসিন খেলে বড় হয়ে যাবে, আমরা এগুলো দেখি আর ঝামেলার মধ্যে পড়ে যাই। ভুলেও এর জন্য কোনো মেডিসিন খাবো না, কারণ পৃথিবীতে এই বড় মোটা করার জন্য কোনো মেডিসিন, তেল, মালিশ, অয়েল এগুলো কিছু নাই আসলে। যদি সত্যি সত্যি আগে বড় ছিল, বুঝবেন, আগে বড় ছিল, এখন সত্যি সত্যি ছোট হয়ে গেছে, তাহলে আপনি একজন চিকিৎসকের সাথে কথা বলতে পারেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া একটা পরীক্ষিত মেডিসিন না খেলে উল্টা কি হতে পারে, বিপদ হতে পারে, সাইড এফেক্ট হতে পারে, একদম অকেজো হয়ে যেতে পারে। সো যদি কারো, আবার বলি, যদি কারো উত্থিত অবস্থায়, দাঁড়ানো অবস্থায় 3.5 ইঞ্চি থাকে আর লম্বা, আর যদি মোটা থাকে এই আপনার হাতে বুড়ো আঙ্গুলের সমান, এনাফ, মানে আপনি সুস্থ আছেন। হ্যাঁ, এটা নিয়ে আর বাড়ানোর টেনশন করার দরকার নেই, চিন্তা করার দরকার নেই। এক্সারসাইজ করেন, টেনশন ফ্রি থাকেন, পুষ্টিকর খাবার খান। আমরা 2টা প্রশ্ন উত্তর দিয়েছি আপনাদের। আর একটা প্রশ্ন কমন করে, মানে 3 নম্বর প্রশ্ন আমাদের, অনেকেই ফোন করে বলে যে যদি কোনো উত্তেজক কথা আমরা বলি কারোর সাথে, আমার বন্ধু হতে পারে বা আমার ওয়াইফ হতে পারে, কারোর সাথে যদি আমি উত্তেজক কোনো কথা বলি বা উত্তেজক চিন্তা করি, তাহলে আমার পেনিসের মাথায় লালা লালা পদার্থ আসে। তো যারা জানে না যে এটা কোনো রোগ না, তাদের কাছে কিন্তু এটা বিশাল একটা সমস্যা, তাই না? যে মানে সে টেনশনে পড়ে যায়, কেন আমার লালা লালা পদার্থ বের হচ্ছে। মানে আমাদের যখন ফোন দেয় অথবা কোনো পেশেন্ট আমার সামনে আসে, তারা প্রথমেই বলে যে আমার যখন কোনো উত্তেজক চিন্তা মাথার মধ্যে আসে, অথবা আমি ফোনে যদি কারোর সাথে কথা বলি, তখন কিন্তু আমার পেনিসের মাথায় বীর্য চলে আসে। তার কথাটা কি, বীর্য চলে আসে, এই জন্য সে ভয় পায়। তার মানে বীর্য বের হয়ে যাচ্ছে, তার কাছে একটা টেনশনের বিষয় না। তো আমরা একটা জিনিস বলি কমন, যে না, আসলে প্রথম কথা এটা বীর্য না, এটা এক ধরনের ফ্লুইড আর কি, এগুলো উত্তেজনা হলে আসে, এটা একটা স্বাভাবিক। যদি অতিরিক্ত হয়, অনেকে বলে অতিরিক্ত হচ্ছে, সব সময় হচ্ছে, মানে কি সব সময় আপনি এ জাতীয় টেনশন করছেন নাকি, যে সব সময় আপনি ওই খারাপ চিন্তা করা অথবা আপনার ওয়াইফের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন নাকি, এগুলো এগুলো তো বলেন না আপনি। তো যখন হচ্ছে তখনকার সময় এতটুকু মাথায় রাখলে হবে যে না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এর সাথে আর একটা কথা বলি, অনেকে বলে যে আমি যখন বাথরুমে যাই, যখন পায়খানা করার সময় আমার কোদ দিলে পেনিসের মাথায় আমার বীর্য বের হয়ে যায়। এখানেও ওই সেম একটা কথা বলে যে বীর্য বের হয়ে যায়। তো এটাও একটাই কথা যে না, আসলে এরকম বীর্যটা বের হয় না। সাধারণত কেন হয় এটা, যাদের কনস্টিপেশন আছে, পায়খানা কষা আছে, তাদের ক্ষেত্রে এগুলো হতে পারে, এটাও কিন্তু স্বাভাবিক। যদি প্রস্রাব করার সময়, প্রস্রাবের আগে 2-1 ফোঁটা বীর্য ঠিক না, এটাও এক ধরনের ফ্লুইড, পেঁপের কষের মতো হয় বা ডিমের লালার মতো হয়, আঠা আঠা, যদি এরকম হয়, যদি তার মানে প্রস্রাবে কোনো যন্ত্রণা না থাকে, যদি এটার সাথে মানে দুধের সাথে লাল রং মিশালে কেমন হয়, মানে পুজের মতো না হয়, তাহলে যদি দুর্গন্ধ না হয়, তাহলে টেনশনের কিছু নাই। যদি এরকম হয় বা পুজ হয়, আগে বুঝতে হবে যে এটা কি পুজ কি না। যদি পুজ হয় ভিন্ন জিনিস, কিন্তু তখন আপনাকে ডক্টরের কাছে যেতে হবে। যদি পুজ না হয়, পেঁপের লালার মতো হয়, হ্যাঁ, করতে 2-1 ফোঁটা বের হয়েছে, তারপর নরমালি প্রস্রাবটা হয়ে গেছে, তখন আশা করি টেনশনের কিছু নাই। আপনি এ সময় যে কাজটা করতে পারেন, খেয়াল করেন যে আপনার কনস্টিপেশন বা পায়খানা কষা হয় কিনা, হ্যাঁ, বেশি জোরে কোদ দিতে হয় কিনা। যদি বেশি কোদ দিতে হয়, আপনি ফাইবার জাতীয় খাবারটা খেতে পারেন, আপনি শাক খেতে পারেন, আপনি ইসবগুলের ভুসি খেতে পারেন। প্রতিদিন রাতে 1 গ্লাস পানির মধ্যে 1-2 চামচ ইসবগুলের ভুসি গুলিয়ে, কোনো চিনি গুড় ছাড়া, সারা রাত ভেজাবেন না, সাথে সাথে 2-3 মিনিট ভালোভাবে গুলিয়ে খেয়ে ফেলতে পারেন। এভাবে রাতে খেতে পারেন, সকালেও খেতে পারেন। আর প্রতিবেলা শাক রাখতে পারেন, শাক খুব ভালো একটা ফাইবারের উৎস। এভাবে করলে দেখা যায় যে মোটামুটি এই যে প্রবলেমটা আছে, প্রবলেমটা সলভ হয়। তারপরও বিয়ের পরে সাধারণত এই সমস্যাটা থাকে না কারো। অনেকের 2-1 জনের থাকে, হয়তো বা কমপ্লেন করে আমার আছে বিয়ের পরেও। যারা কমপ্লেন করে তাদের দেখা যায় ওয়াইফ কাছে নাই আবার। হ্যাঁ, যারা ওয়াইফের সাথে থাকে, মানে স্বাভাবিকভাবে বা সবসময় যারা যে সেক্সুয়াল রিলেশনটা হয় বা দৈহিক সম্পর্কটা থাকে ওয়াইফের সাথে, তখন আর এই সমস্যাগুলো তেমন হয় না। তার মানে আমরা আজকে প্রথম পর্বে আমরা যৌন বিষয়ে যে সাধারণ জ্ঞান নিয়ে আমরা আলোচনা করছিলাম, আজকে প্রথম পর্বে 3টা বিষয় নিয়ে আলোচনা করছি। 3টার একটাও কোনো রোগ না। আপনাদের যদি কারো এরকম হয়, কোনো ডক্টরের কাছে যাওয়ার কোনো দরকার নেই, আমার কাছে ফোন দেওয়ারও দরকার নেই, আমি তো উত্তর দিয়ে দিলাম, তাই না?
তারপর যদি অস্বাভাবিক কিছু মনে হয় আপনার কাছে যে না আমার আসলে অস্বাভাবিক, তাহলে আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। তবে ওই চিকিৎসকের কাছে যাবেন যে চিকিৎসক আপনাকে আশ্বস্ত করবে। যে ভয় দেখাবে ওষুধ বিক্রির জন্য, ওনার কাছে যাওয়ার কোনো দরকার নেই। অনেক ধন্যবাদ বন্ধুরা। আমরা অনেক সময় ছিলাম একসাথে, না? অনেক ভালোবাসা আপনার জন্য। আমাদের চ্যানেলের সাথে থাকুন। সামনে আরো এই বিষয়ে আমরা বিভিন্ন পর্ব নিয়ে আসবো। আপনাদের প্রশ্নের উত্তরগুলো যেগুলো আমরা কমন পাই আর কি, আমাদের কাছে আপনারা যেগুলো কমন বলেন যে এই সমস্যায় আমি ভুগছি, আমি বারবার বলি এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না। আজকে আমরা 3টে নিয়ে কথা বললাম। সামনের পর্বে হয়তো বা আবার আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।